এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতের দাদাগিরি শেষ, পদ্মা তিস্তা ব্যারেজ দিয়ে পাল্টা আঘাত বিএনপি জামায়াতের, শুভেন্দুর পতন নিশ্চিত করল তারেক রহমান। আলো জানাবো, মানসিক ভারসাম্য হারাচ্ছেন সেই ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নদী কখনো একদিনেই মরে না, এটা এক ধরনের ধীর এবং কষ্টকর মৃত্যু। প্রথমে আমরা দেখি নিঃশব্দে তার স্রোত কমে যায়, পানি টেনে আনে না আগের মতো। তারপর তার বুকটা ছোট হতে থাকে, গভীরতা কমে যায়, আর শেষে সেই মরা নদীর তীরে যেন নীরব মৃত্যু লিখে রাখে বালুর স্তর। উত্তর পশ্চিম বাংলাদেশের অনেক নদীর গল্প এখন এমনই। ফারাক্কা বাঁধটা এই সব নদীর কপালেও লেগে আছে। একটা বাঁধ মানে এক দেশের শক্তির চিহ্ন, আর অন্য দেশের জন্য শুধুই দীর্ঘশ্বাস, অভিমান আর অসহায় ক্ষোভের গল্প। এভাবেই গত কয়েক দশক বাংলাদেশের জন্য ভারত ছিল যেন একেবারে নিয়তি নির্ভর জলবিরোধের কেন্দ্র। দিল্লির সিদ্ধান্ত মানেই বাংলাদেশের নদীতে স্রোত কমিয়ে দেওয়া। এতদিন ঢাকার ভাষাও তাই ছিল, চুপচাপ, কখনো জোরে আওয়াজ তুলত না। কিন্তু এবার একটু অন্যরকম কিছু ঘটছে, যেন হঠাৎই ঢাকা তার নিজের কণ্ঠস্বর ফিরে পেতে শুরু করেছে। দিল্লি ভেবেছিল বাংলাদেশের সরকার বদলানোর পরে সব আগের মতোই হবে। হয়তো তারা নিশ্চিত ছিল এই সরকারে নিজেদের পছন্দের লোকজন পেয়েছে, এখন আবারও সবাই একসাথে ময়দানে, ঢাকা আবার তাদের হাতের পুতুলি থাকবে। কিন্তু চিত্র এখন একেবারে আলাদা। বাংলাদেশের একজন মন্ত্রী আর একজন উপদেষ্টার মুখে হঠাৎ সোজাসাপটা কথা। উত্তরে যেন বজ্রপাতের শব্দ দিল্লি শুনেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তাল, তখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ঘোষণা দিলেন, বাংলাদেশ আর সেই পুরনো সময় নেই যে ভারত একটু চোখ রাঙালেই ভয় পাবে। ঢাকার মেরুদণ্ডী অবস্থান এটাই দেখিয়ে দিল। অথচ আসল চমক এসেছে পদ্মা ব্যারেজ প্রকল্প থেকে। দীর্ঘদিন ধরে, বিশেষ করে শুষ্ক মৌসুমে, ফারাক্কার ফলে উত্তরের এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে পানির সংকট মারাত্মক হয়ে উঠছিল। এবার বাংলাদেশের শাসকরা তারেক রহমানের নেতৃত্বে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ মহাপরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন। যখন সাংবাদিকরা পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞেস করেছিলেন ব্যারেজ নিয়ে ভারতের মতামত নিতে হয়েছে কিনা, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এটা পুরোপুরি বাংলাদেশের স্বার্থের জন্য। আমরা কেন ভারতকে জিজ্ঞেস করব? এই আত্মবিশ্বাসী উচ্চারণ দিল্লির জন্য বড় ধাক্কা। পদ্মা ব্যারেজ শুধু শুরু, এরপর বাংলাদেশের মোক্ষম চাল হল তিস্তা প্রকল্প। ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ গোপনে ডিল করছে চীনের সাথে। তিস্তা নদী ব্যবস্থাপনার মেগা প্রজেক্ট তারা চীনের হাতে ছেড়ে দিতে চলেছে। আরেক ধাক্কা, ভারতের চিরশত্রু পাকিস্তান, বাংলাদেশ এখন তাদের সাথে নতুন গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির পথে। সব মিলে দিল্লি যেন হিসেব মেলাতে গিয়ে বিভ্রান্ত। তার কারণও আছে। ১৯৭৫ সালের পর থেকেই ফারাক্কা চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের কৃষকরা খেতে পানি নিয়ে হাহাকার করছে। রাজনীতি, মিটিং, চুক্তি, এসব ভাষা কথাবার্তা কৃষকের কোনো কাজে আসে না। সে তো দেখে চাষের জমিতে পানি আছে কিনা, নালায় পানি আছে কিনা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, প্রায় পুরা দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীর তলদেশ শুকিয়ে ঢিবি হয়ে গেছে। পানির স্তর দিন দিন নামছে আরও নিচে। এতদিনের অভিজ্ঞতায় সরকারের চেয়ার আসনে যারা বসেন, এবার বুঝেছেন শুধু পাশের দেশের দিকে মুখিয়ে থাকলে নিজেদের নদী বাঁচবে না। নিজস্ব অবকাঠামো, নিজস্ব পরিকল্পনা দরকার। আর এখান থেকেই পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্ম। যদি এই বিশাল প্রকল্প সফল হয়, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সমবন্টন, নদীর নাব্যতা ধরে রাখা, এমনকি সুন্দরবনের প্রাণও রক্ষার দারুণ সুযোগ থাকবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী দেশের ২৪টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবে। বিশাল বাজেট, ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০২৬-এর মার্চ থেকে শুরু করে ২০৩৩-এর জুন পর্যন্ত এর কাজ চলবে। এটা খুব সাধারণ কোনো প্রকৌশলী বাজেট নয়। এত বড় পদক্ষেপ মানে দেশের ভেতরে ভেতরে একটা সচেতনতা এসেছে যে লড়াইটা শুধু কথার বা কোনো আন্তর্জাতিক টেবিলের নয়। নিজেদের পরিবেশ টিকিয়ে রাখার জন্য দরকার সাহসী, লম্বা সময়ের জন্য চিন্তা করা প্রকল্প। পুরো ঘটনা শেষে একটাই মনে হয়, যে নদী একদিনে মরে না, যে দেশের আত্মবিশ্বাস রাতারাতি ফেরে না, তাদের গল্প বদলাতে অনেক দিন লাগে। তবুও বাংলাদেশের এই নতুন সিদ্ধান্তে শুধু পরিবেশ, কৃষি বা কূটনীতিই না, দেশ হিসেবে নিজস্ব শক্তি দেখানোর এক নতুন অধ্যায় শুরু হলো, যেটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গরম হাওয়া বইয়ে দিয়েছে।
এইটা আসলে ভারতের জল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের একটা স্পষ্ট জোরালো ঘোষণা, কৌশলগতভাবে আর সরাসরি। পানি নিয়ে আগের মতো চুপচাপ থাকবো না, সেই সময় পেরিয়ে গেছে। পদ্মা ব্যারেজ বা তিস্তা প্রকল্পে চীনের অংশ দেখাচ্ছে সরকার এখন স্বাধীনভাবে ভারসাম্য রেখে পররাষ্ট্রনীতি সাজাচ্ছে। একসময় খলিলুর রহমানরা যারা বাংলাদেশকে জোর করে ভারত আমেরিকা বলয়ের সঙ্গে গাঁথতে চেয়েছিলেন, তাদের শক্তি এখন কমে এসেছে বা সময়ের চাপে অনেকটাই ফিকে। বিশ্লেষকদের চোখে সরকারের নতুন দৃঢ় অবস্থানের পেছনে দুটো বড় কারণ আছে। প্রথমত, ইরানের সঙ্গে বৈরিতা, তেলের জাহাজ আটকে পড়ার সম্ভাবনা। দ্বিতীয়ত, আইএমএফ থেকে ঋণ মিলছে না, সেটা নিয়ে হতাশা বেড়েছে। এই অর্থনৈতিক পরিস্থিতি আর ভূ রাজনৈতিক চাপ বিএনপি সহ সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে শুধু পশ্চিমা বা ভারত বলায় আবদ্ধ থাকলে চলবে না, টিকে থাকতে হলে চীন, পাকিস্তান সহ বিকল্পদের সঙ্গে সম্পর্ক গড়তেই হবে। আর দেশের ভেতরে ডিসিশন মেকার বিএনপি রাজনৈতিক স্থিতিশীলতার খোঁজে জামায়াতের সঙ্গেও নতুন করে যোগাযোগ পোকাপোক্ত করছে, সেটা এখন স্পষ্ট। পানি, এর মধ্যে আছে এক অদ্ভুত নীরব শক্তি। তেলের জন্য যুদ্ধ হয়, গ্যাসের জন্য নিষেধাজ্ঞা, কিন্তু পানির বিরুদ্ধে লড়াইটা অনেক বেশি গোপন, গভীর এবং ভয়ানক। কারণ পানি সরাসরি মানুষের জীবন, অথচ যে কোনো রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে। দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত নদী শুধু কোনো প্রাকৃতিক নয় ব্যাপার, এটা কূটনীতি, অর্থনীতি, জাতীয় নিরাপত্তা সব কিছুর কেন্দ্রে। যাদের দেশ উজানে, মানে ভারত, তারা পানি প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। বাংলাদেশকে তাই নিজের স্বার্থ রক্ষায় কৌশল, অবকাঠামো, আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুর মিশেল লাগবে। এখন বাংলাদেশ রাস্তা বদলাচ্ছে। পদ্মা ব্যারেজ আর তিস্তা প্রকল্প যদি সফল হয়, তাহলে বাংলাদেশ ডেটা দিয়ে দেখাতে পারবে শুধু অভিযোগ। ভারতের দাদাগিরি শেষ, পদ্মা তিস্তা ব্যারেজ দিয়ে পাল্টা আঘাত বিএনপি জামায়াতের। শুভেন্দুর পতন নিশ্চিত করল তারেক রহমান। আলো জানাবো মানসিক ভারসাম্য হারাচ্ছেন সেই ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম। নদী কখনো একদিনেই মরে না, এটা এক ধরনের ধীর এবং কষ্টকর মৃত্যু। প্রথমে আমরা দেখি নিঃশব্দে তার স্রোত কমে যায়, পানি টেনে আনে না আগের মতো। তারপর তার বুকটা ছোট হতে থাকে, গভীরতা কমে যায়, আর শেষে সেই মরা নদীর তীরে যেন নীরব মৃত্যু লিখে রাখে বালুর স্তর। উত্তর পশ্চিম বাংলাদেশের অনেক নদীর গল্প এখন এমনই। ফারাক্কা বাঁধটা এই সব নদীর কপালেও লেগে আছে। একটা বাঁধ মানে এক দেশের শক্তির চিহ্ন, আর অন্য দেশের জন্য শুধুই দীর্ঘশ্বাস, অভিমান আর অসহায় ক্ষোভের গল্প। এভাবেই গত কয়েক দশক বাংলাদেশের জন্য ভারত ছিল যেন একেবারে নিয়তি নির্ভর জলবিরোধের কেন্দ্র। দিল্লির সিদ্ধান্ত মানেই বাংলাদেশের নদীতে স্রোত কমিয়ে দেওয়া। এতদিন ঢাকার ভাষাও তাই ছিল, চুপচাপ, কখনো জোরে আওয়াজ তুলত না। কিন্তু এবার একটু অন্যরকম কিছু ঘটছে, যেন হঠাৎই ঢাকা তার নিজের কণ্ঠস্বর ফিরে পেতে শুরু করেছে। দিল্লি ভেবেছিল বাংলাদেশের সরকার বদলানোর পরে সব আগের মতোই হবে। হয়তো তারা নিশ্চিত ছিল এই সরকারে নিজেদের পছন্দের লোকজন পেয়েছে, এখন আবারও সবাই একসাথে ময়দানে, ঢাকা আবার তাদের হাতের পুতুলি থাকবে। কিন্তু চিত্র এখন একেবারে আলাদা। বাংলাদেশের একজন মন্ত্রী আর একজন উপদেষ্টার মুখে হঠাৎ সোজাসাপটা কথা। উত্তরে যেন বজ্রপাতের শব্দ দিল্লি শুনেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তাল, তখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ঘোষণা দিলেন, বাংলাদেশ আর সেই পুরনো সময় নেই যে ভারত একটু চোখ রাঙালেই ভয় পাবে। ঢাকার মেরুদণ্ডী অবস্থান এটাই দেখিয়ে দিল। অথচ আসল চমক এসেছে পদ্মা ব্যারেজ প্রকল্প থেকে। দীর্ঘদিন ধরে, বিশেষ করে শুষ্ক মরশুমে, ফারাক্কার ফলে উত্তরের এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে পানির সংকট মারাত্মক হয়ে উঠছিল। এবার বাংলাদেশের শাসকরা তারেক রহমানের নেতৃত্বে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ মহাপরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন। যখন সাংবাদিকরা পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞেস করেছিলেন ব্যারেজ নিয়ে ভারতের মতামত নিতে হয়েছে কিনা, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এটা পুরোপুরি বাংলাদেশের স্বার্থের জন্য। আমরা কেন ভারতকে জিজ্ঞেস করব? এই আত্মবিশ্বাসী উচ্চারণ দিল্লির জন্য বড় ধাক্কা। পদ্মা ব্যারেজ শুধু শুরু, এরপর বাংলাদেশের মোক্ষম চাল হল তিস্তা প্রকল্প। ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ গোপনে ডিল করছে চীনের সাথে। তিস্তা নদী ব্যবস্থাপনার মেগা প্রজেক্ট তারা চীনের হাতে ছেড়ে দিতে চলেছে। আরেক ধাক্কা, ভারতের চিরশত্রু পাকিস্তান, বাংলাদেশ এখন তাদের সাথে নতুন গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির পথে। সব মিলে দিল্লি যেন হিসেব মেলাতে গিয়ে বিভ্রান্ত। তার কারণও আছে। ১৯৭৫ সালের পর থেকেই ফারাক্কা চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের কৃষকরা খেতে পানি নিয়ে হাহাকার করছে। রাজনীতি, মিটিং, চুক্তি, এসব ভাষা কথাবার্তা কৃষকের কোনো কাজে আসে না। সে তো দেখে চাষের জমিতে পানি আছে কিনা, নালায় পানি আছে কিনা।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা প্রায় পুরা দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীর তলদেশ শুকিয়ে ঢিবি হয়ে গেছে। পানির স্তর দিন দিন নামছে আরও নিচে। এতদিনের অভিজ্ঞতায় সরকারের চেয়ার আসনে যারা বসেন এবার বুঝেছেন শুধু পাশের দেশের দিকে মুখিয়ে থাকলে নিজেদের নদী বাঁচবে না। নিজস্ব অবকাঠামো, নিজস্ব পরিকল্পনা দরকার। আর এখান থেকেই পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্ম। যদি এই বিশাল প্রকল্প সফল হয়, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সমবন্টন, নদীর নাব্যতা ধরে রাখা, এমনকি সুন্দরবনের প্রাণ ও রক্ষার দারুণ সুযোগ থাকবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী দেশের 24টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবে। বিশাল বাজেট, 50,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 2026-এর মার্চ থেকে শুরু করে 2033-এর জুন পর্যন্ত এর কাজ চলবে। এটা খুব সাধারণ কোনো প্রকৌশলী বাজেট নয়। এত বড় পদক্ষেপ মানে দেশের ভেতরে ভেতরে একটা সচেতনতা এসেছে যে লড়াইটা শুধু কথার বা কোনো আন্তর্জাতিক টেবিলের নয়। নিজেদের পরিবেশ টিকিয়ে রাখার জন্য দরকার সাহসী, লম্বা সময়ের জন্য চিন্তা করা প্রকল্প। পুরো ঘটনা শেষে একটাই মনে হয়, যে নদী একদিনে মরে না, যে দেশের আত্মবিশ্বাস রাতারাতি ফেরে না, তাদের গল্প বদলাতে অনেক দিন লাগে। তবুও বাংলাদেশের এই নতুন সিদ্ধান্তে শুধু পরিবেশ, কৃষি বা কূটনীতিই না, দেশ হিসেবে নিজস্ব শক্তি দেখানোর এক নতুন অধ্যায় শুরু হলো, যেটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গরম হাওয়া বইয়ে দিয়েছে। এইটা আসলে ভারতের জল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের একটা স্পষ্ট, জোরালো ঘোষণা, কৌশলগতভাবে আর সরাসরি। পানি নিয়ে আগের মতো চুপচাপ। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।